সারদা পাঠশালার তরফ থেকে প্রত্যেক ছাত্রছাত্রীকে জানাই আন্তরিক অভিনন্দন। যারা এবারে উচ্চ মাধ্যমিকে 3 নম্বর সেমিস্টারে পড়ছো তাদের তো এমসিকিউ পরীক্ষা দিতে হবে, সকলেই জানো, সকলেই পড়াশোনা নিশ্চয়ই প্রস্তুত হচ্ছ। তাদের জন্য আজকে এই ভিডিওতে আমি করেছি একটা ইতিহাস, যাদের বিষয় আছে তাদের বিষয়ের ওপর বেশ কয়েকটি প্রশ্ন এবং উত্তর, এবং তার আনুষঙ্গিক কতগুলো কিছু কথা আমি তোমাদের জানাবো, যেটা দ্বারা তোমরা অনেক কিছু স্মরণে রাখতে পারবে। তো এখন চলে আসি আমি প্রশ্নের মধ্যে। আমার প্রথম প্রশ্ন হচ্ছে, আল বেরুনি ছিলেন, তাহলে আল বেরুনি ছিলেন কোন দেশের মানুষ? আমরা বলতে পারি ইরান দেশের মানুষ। পরের প্রশ্ন হচ্ছে, জিয়াউদ্দিন বরণী, এই জিয়াউদ্দিন বরণী সম্পর্কে তোমরা কি জানো? অর্থাৎ এই জিয়াউদ্দিন বরণী একজন ঐতিহাসিক, জিয়াউদ্দিন বরণী একজন পর্যটক আমাদের দেশে এসেছিলেন। তো তারা যে এসেছেন, তারা যে এখানে থেকেছেন বা এখানে কাজকর্ম করেছেন, তাদের আনুষঙ্গিক বেশ কিছু বিষয়বস্তু তোমরা যদি জেনে রাখো, সেখান থেকে কিন্তু প্রশ্ন কমন পাবে। সেই জন্য আমি আনুষঙ্গিক বিষয়গুলোকে জানাচ্ছি, ঠিক প্রশ্ন উত্তরগুলো বলবো না। তো জিয়াউদ্দিন বরণী সম্পর্কে তোমাদের প্রথমেই জানা উচিত, যেটা হচ্ছে সুলতানি যুগের শ্রেষ্ঠ ঐতিহাসিক তাকে বলা হয়। সুলতানি যুগে অনেক ঐতিহাসিক এসেছিলেন, তার মধ্যে শ্রেষ্ঠ ঐতিহাসিক তাকে বলা হয়। তার গ্রন্থের নাম হচ্ছে তারিখ ই ফিরোজ শাহী, তার গ্রন্থের নাম। এছাড়া তার আরও গ্রন্থ আছে, যেমন আরেকটা গ্রন্থের নাম হচ্ছে ফতোয়া ই জাহানদারি। তাহলে আমরা জিয়াউদ্দিন বরণী সম্পর্কে এই তথ্যটুকু মনে রাখবার চেষ্টা করব। এরপরে আসি আমির খসরু। আমির খসরুকে বলা হয় হিন্দুস্তানের তোতা পাখি, এটা মনে রাখবে। আর তিনি খাজাইন উল ফুতুহ রচনা করেছিলেন, যে গ্রন্থটাতে আলাউদ্দিন খলজির সম্পর্কে প্রশংসা বা জীবন বার্তা রয়েছে। অর্থাৎ আলাউদ্দিন খলজি সম্পর্কে তিনি এই গ্রন্থ রচনা করেছিলেন। গ্রন্থটার নাম খাজাইন উল ফুতুহ। পরের প্রশ্ন, ইবন বতুতা কি গ্রন্থ রচনা করেছিলেন? ইবন বতুতা রচনা করেছিলেন কিতাব উল রিহলা। কিতাব উল রিহলা। ইবন বতুতা আফ্রিকান পর্যটক, তিনি আফ্রিকা থেকে এসেছিলেন। তিনি মোহাম্মদ বিন তুগলকের আমলে ছিলেন। তাহলে তিনটে তথ্য তোমরা এখানে পেয়ে যাচ্ছ। মোহাম্মদ বিন তুগলকের আমলে ইবন বতুতা ছিলেন। এরপরে আসি মেগাস্থেনিস। মেগাস্থেনিস ভারতে আসা প্রথম বিদেশি পর্যটক। এর আবার একটা প্রশংসা রয়েছে, ভারতে আসা প্রথম বিদেশি। তোমরা একটা কথা মনে রেখো, যারা আমার ভিডিও দেখছো তারা প্রত্যেকে খেয়ালে রেখো, যে তোমাদের কাছে অবশ্যই করে প্রথম যেইগুলো আছে, সেই প্রথমের প্রশ্ন কিন্তু বেশ কয়েকটা, একটা দুটো হলেও হতে পারে। তো সেই প্রথমের দিকের যে প্রশ্নগুলো, মানে প্রত্যেক বিষয়ের যে প্রথম প্রশ্নগুলো, মানে প্রথম কে করেছে, প্রথম কে দখল করেছে, প্রথম কে রাজা ছিল, প্রথম কাকে বলা হয়েছিল, ইত্যাদি ইত্যাদি, এই প্রশ্নর উত্তরগুলো তোমরা অবশ্যই করবার চেষ্টা করবে। এগুলো থেকে তোমাদের অনেক কাজে লাগে। তো যার পরের প্রশ্ন আমি আবার বলি, মেগাস্থেনিস ভারতে আসা প্রথম বিদেশি পর্যটক। অনেক বিদেশি পর্যটক ভারতবর্ষে এসেছিলেন, তার মধ্যে তিনি প্রথম। তার গ্রন্থের নাম হচ্ছে ইন্ডিকা। এই ইন্ডিকা গ্রন্থেতে কিন্তু মৌর্য সাম্রাজ্যের কথা রয়েছে। তিনি কিন্তু একজন গ্রিক পর্যটক, অর্থাৎ গ্রিস দেশ থেকে তিনি এসেছিলেন। এরপরে বলবো মার্কো পোলো। মার্কো পোলো কিন্তু ভেনিসের পর্যটক, তিনি ভেনিস থেকে এসেছিলেন। ইতালির ভেনিস আর কি, ইতালি বলে যদি অপশানের মধ্যে তোমরা ইতালিতেও দাগ দিতে পারো, ভেনিস থাকলে ভেনিসেও দাগ দিতে পারো। এরপরে প্রশ্ন বলবো, কে মার্কো পোলোর কাছে ভ্রমণ শুনে তা লিপিবদ্ধ করেন? অর্থাৎ মার্কো পোলো তার ভ্রমণ কাহিনী কারো কাছে বলেছে, সেইটা শুনে আবার কেউ লিপিবদ্ধ করেছে, কে সেটা? তো তখন আমরা বলবো রস্টিস হলো রুষ্ট ছিল, দুটোই নাম, মানে যে কোনো একটা বানানের সংশয় রয়েছে বলে রস্টিস হলো রুষ্ট ছিল। পরের প্রশ্ন, দি ট্র্যাভেলার অফ ইসলাম কে রচনা করেন? ইবন বতুতা। পরের প্রশ্ন, বার্নিয়ে কোন বন্দরে প্রথম আসেন? উত্তর হবে সুরাট। পরের প্রশ্ন, মধ্যযুগে ভক্তিবাদী নেতারা ছিলেন, মধ্যযুগে ভক্তিবাদী যারা নেতা তারা ছিলেন, তারা ধর্ম, বর্ণ ইত্যাদি সম্পর্কে কি ভাবনা চিন্তা রাখতেন? না, যারা মধ্যযুগে ভক্তিবাদী নেতা ছিলেন তারা বর্ণ ও জাতিভেদের বিরোধী ছিলেন। পরের প্রশ্ন, দোহা রচনা করেন কে? দোহা রচনা করেন কবির। কবির একজন ভক্তিবাদী আন্দোলনের নেতা, তিনি দোহা রচনা করেছিলেন। এর পরের প্রশ্নটা একটু ভিন্ন স্বাদের, ভিন্ন রকমের। তোমরা জানো তো অনেক রকমের প্রশ্ন হবে তোমাদের এমসিকিউ, তো শুধুমাত্র প্রশ্ন আর উত্তর এরকম না, অনেক স্টাইলের প্রশ্ন বা অনেক টাইপের প্রশ্ন হবে। এবার একটা অন্য টাইপের প্রশ্ন বলেছে ঘটনাক্রমে সাজাও। কি সাজাতে বলা হয়েছে? না, বলা হয়েছে হুসেন শাহী বংশের পতন, ইলিয়াস শাহী বংশের পতন,
রাজা গণেশের বংশের পতন আর হাবশি শাসনের পতন, এই চারটেকে দেওয়া হয়েছে, বলা হয়েছে ঘটনাক্রম অনুযায়ী সাজাও, মানে প্রথম কোনটা হয়েছিল পরে কোনটা হয়েছিল, অর্থাৎ ছোট থেকে বড়। তো আমি বলতে পারি এখানে প্রথম হয়েছিল যেটা, সেটা হচ্ছে রাজা গণেশের বংশের পতন। কবে হয়েছিল সেটা? 1418 খ্রিস্টাব্দে। তারপরে হয়েছিল ইলিয়াস শাহী বংশের পতন, কত না 1487 খ্রিস্টাব্দে। তারপরে হয়েছিল হাবশি শাসনের পতন বা অবসান, এটা হয়েছিল 1493-94 খ্রিস্টাব্দে। আর তারপরে হয়েছিল হুসেন শাহী বংশের পতন, এটা হয়েছিল 1538 খ্রিস্টাব্দে। তাহলে এইভাবে যদি আমরা সালগুলো জেনে থাকি তাহলে আমরা পরপর সাজাতে পারবো এবং ঘটনাক্রমে সেটা দেখাতে পারবো। পরের প্রশ্ন, ভুল ঠিক নির্ণয় করো। রামানন্দের শিষ্য হলেন রবিদাস, কবির, রাঘব দাস, সাধন। চারজনের নাম দেওয়া রয়েছে। এদের মধ্যে কে রামানন্দের শিষ্য বা কে রামানন্দের শিষ্য নয়, ঠিক ভুল বা ট্রু ফলস করতে বলতে পারি। আমরা তখন এখানে বলবো রামানন্দের শিষ্য রবিদাস, এটা ট্রু বা ঠিক। আমরা বলবো কবির, এটাও ঠিক। রাঘব দাস, এটা ফলস বা এটা ভুল। আর সাধন, এটা কিন্তু ঠিক। তাহলে রামানন্দের তিনজন শিষ্যকে আমরা এখানে পেলাম, রবিদাস, কবির এবং সাধন। পরের প্রশ্ন, ভক্তি সাধক একদিকে দেওয়া হলো আর একদিকে তাদের গ্রন্থের নাম দেওয়া হলো। তাহলে প্রথমে দেওয়া আছে ভক্তি সাধক শঙ্করদেব, তারপরে রামানুজ, তারপরে গুরু নানক, তারপরে কবির। আর ডান দিকে আমাদের সালগুলো দেওয়া রয়েছে, বিষয়গুলো দেওয়া রয়েছে, গ্রন্থের নামগুলো শ্রীভাষ্য, গ্রন্থ সাহেব, দোহা আর ভক্তি রত্নাকর ও ভক্তি প্রদীপ, এই গ্রন্থগুলো পরপর দেওয়া রয়েছে। এইবারে আমি বলি সাজাবে তোমরা কীরকম করে। প্রথমে হচ্ছে শঙ্করদেব। শঙ্করদেবের গ্রন্থের নাম হচ্ছে ভক্তি রত্নাকর ও ভক্তি প্রদীপ। তারপরে দ্বিতীয় নামটা আমাদের ছিল রামানুজ। তোমরা এগুলো লিখে লিখে প্র্যাকটিস করবে কিন্তু। রামানুজ, রামানুজে কার সঙ্গে ঠিক হবে বা কোন গ্রন্থের নাম? শ্রীভাষ্য। রামানুজের গ্রন্থের নাম তালবে শয়রফলা দীর্ঘ শ্রী, ভায়াকা মধ্যাহ্ন শয়জফলা। তারপরের প্রশ্ন হচ্ছে গুরু নানক। গুরু নানকের সঙ্গে মিলবে হচ্ছে গ্রন্থ সাহেব বা আদি গ্রন্থ। আর কবির, কবিরের সাথে মিলবে হচ্ছে দোহা। কবির দোহা রচনা করেছিলেন। এবারে চলে আসি আবার বাম দিক ডান দিক। বাম দিকে থাকবে নাম আর ডান দিকে থাকবে তাদের অ্যাক্টিভিটি বা তাদের সঙ্গে কোনগুলো সম্পর্কিত, বা শুধু ক স্তম্ভ খ স্তম্ভ এরকম ভাগ করা থাকে। তোমরা দেখে বুঝবে কোনটার সাথে কোনটা ম্যাচিং। যেমন শঙ্করদেব, বাম দিকে নাম দেওয়া রয়েছে, আমরা ডান দিকে গিয়ে ওটাকে ম্যাচিং করব নাম ধর্ম বলে, মানে শঙ্করদেব নাম ধর্মের সঙ্গে যুক্ত ছিলেন বা বৈষ্ণব ধর্মকে তিনি নাম, তাঁর ধর্মকে নাম ধর্ম বলা হয়েছে। এরপরে বলি দুয়ের দাগের মীরাবাই। মীরাবাই মথুরা বৃন্দাবনের সঙ্গে যুক্ত, ওখানেই তিনি থাকতেন, ওখানেই তিনি সাধন ভজন করেছেন, নৃত্য পরিবেশন করেছেন ইত্যাদি। 3 নম্বর হচ্ছে জবন হরিদাস। হরিদাসের সম্পর্কে বলতে গেলে কিন্তু শ্রী চৈতন্যের শিষ্য তিনি। ডান দিকে আছে শ্রী চৈতন্যের শিষ্য, ওটা হবে হরিদাস। আর রামপ্রসাদ আর রামানন্দ, রামানন্দের সঙ্গে আমরা খুঁজে পাবো ডান দিকে রয়েছে রামানুজের শিষ্য। তাহলে রামানন্দ কে? রামানুজের শিষ্য। তাহলে আমরা ডান দিক বাঁ দিক এইভাবে ম্যাচিং করতে পারি। এর পরের প্রশ্ন, কতগুলো বিবৃতি দেওয়া রয়েছে, কোন বিবৃতি ঠিক এবং কোনটা ভুল। প্রথমেই দেওয়া রয়েছে বিবৃতি 1, বারকরি আন্দোলনের মূল কেন্দ্রস্থল মহারাষ্ট্রের পন্ধারপুরে। এটা ট্রু না ফলস? তো উত্তর আছে ট্রু। পরে বিবৃতি 2, বারকরি আন্দোলনের শ্রেষ্ঠ প্রচারক একনাথ। এ কথাটা ঠিক না ভুল? উত্তর হবে ভুল, কারণ বারকরি আন্দোলনের শ্রেষ্ঠ প্রচারক হলেন জ্ঞানদেব। তারপরে 3 নম্বরের আবার বিবৃতি, মহারাষ্ট্রে ধারকরি আন্দোলনের প্রতিষ্ঠাতা কে? উত্তর হবে গুরু রামদাস স্বামী। এখানে দেওয়া রয়েছে গুরু রামদাস স্বামী, ওটাই সঠিক উত্তর, তার মানে এটা ট্রু বা সঠিক। 4 নম্বর বিবৃতিতে গিয়ে আমরা বলবো মহানুভব ও সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা কে? তো সেখানে আমাদের প্রশ্নের সঙ্গে দেওয়া রয়েছিল বিপুল মহতা, আমরা সেখানে বলবো চক্রধর স্বামী আসল উত্তর। তাহলে এইভাবে বিবৃতি পরপর সাজিয়েও আমাদেরকে প্রশ্ন দিতে পারে, প্রশ্ন করতে পারে।
আমরা সেগুলো কতটা ঠিক কোনটা ভুল সেটাকে আমরা নির্বাচন করব বা সেটাকে আমরা সিলেকশন করব। যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে বা আমার ভিডিও তোমাদের পছন্দ হয়ে থাকে বা কিছু তোমরা জানতে চাও, অবশ্যই কমেন্টস করে জানিও। তোমাদের একটা কমেন্টস আমার একটা ভিডিও করবার জন্য প্রচণ্ড উৎসাহ আনতে পারে। এই বলে আজকের ভিডিও শেষ করলাম।